না না দাদা, আর বেশি দেরি হবে না। এই তো নবদ্বীপে ঢুকে গেছি, আর মিনিট 15 মতো লাগবে। আর বলবেন না, 34 নম্বর জাতীয় সড়কের যা অবস্থা, চাকদা থেকে রানাঘাট পৌঁছাতেই 1 ঘন্টা লেগে গেল। ঠিক আছে দাদা। আপনি তো বলে দিলেন 15 মিনিট লাগবে, কিন্তু এখান থেকে পাঁচমাথার মোড় পৌঁছাতে কিন্তু এখনও 45 মিনিট লাগবে। ঠিক আছে চলো, অসুবিধা নেই। লোকেশন অনুযায়ী এটাই তো চারমাথার মোড়, আর জাদুর মহল তো ওই সোজা রাস্তাটাই দেখাচ্ছে যখন তখন চলো, আর দেরি করো। তবু একটু কারো কাছে শুনে নিলে ভালো হতো। এই রাস্তা কিন্তু ওয়ান ওয়ে, গাড়ি ঢুকিয়ে দিলে যদি ভুল হয় ঘোরানো কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে নেমে শুনে নাও কারো কাছে। আচ্ছা দাঁড়াও, আমি শুনে আসছি। সোজা রাস্তা না, এই ডান দিকের রাস্তাটা, চলো। আচ্ছা চুনি, তুমি কাছাকাছি কোথাও গাড়িটা পার্কিং করো, আমরা ভেতরে যাচ্ছি, তুমি কিন্তু কাছাকাছি থেকো। কি ব্যাপার শান্তি, একটাই অনুষ্ঠান, তুমি অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু, আর তোমারই এত লেট? আর দাদা বললাম তো, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আচ্ছা ঠিক আছে, নাও ভেতরে এসো, অনুষ্ঠান অনেকক্ষণ হলো শুরু হয়ে গেছে। এবারে আমরা মঞ্চে ডেকে নেব সেই স্বনামধন্য সাহিত্যিককে, যার লেখনী সুদীর্ঘ সময় ধরে সমৃদ্ধ করে চলেছে বাংলা সাহিত্যকে। এই পর্যন্ত যার কাব্যগ্রন্থের সংখ্যা 13টি, যার প্রত্যেকটি সমানভাবে জনপ্রিয় ও সমাদৃত। বাংলা পাঠকের ঠোঁটের কোণে যার লেখা কবিতা অবলীলায় ভেসে বেড়ায়, সেই স্বনামধন্য কবি শান্তিলাল বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের মধ্যে উপস্থিত করতে পেরেছি। এই আমাদের জন্য অত্যন্ত গর্বের, যাকে সম্বর্ধনা দেওয়ার জন্যই মূলত আজকের এই অনুষ্ঠানের আয়োজন। তো আর সময় নষ্ট না করে আমরা মঞ্চে ডেকে নেব সাহিত্যিক শান্তিলাল বন্দ্যোপাধ্যায়কে। সবাই একবার করতালির মাধ্যমে কবিকে সাদর আমন্ত্রণ জানাবেন। উপস্থিত সমস্ত কবি, শিল্পী এবং গুণীজনদের আমার সশ্রদ্ধ প্রণাম। সবার আগেই বলি, আপনারা হয়তো জেনে থাকবেন আমি বেশি একটা কোনো অনুষ্ঠানে যাই না, তবে যে মানুষটির ডাক আমি কোনোদিন উপেক্ষা করতে পারিনি তিনি হলেন আমার অত্যন্ত শ্রদ্ধার আমার দাদা কবি প্রত্যুষ সান্যাল। তার ডাকে সুদূর বনগাঁ থেকে আমি নবদ্বীপ ছুটে আসি। তাই দাদা যখন আমাকে এই অনুষ্ঠানটির কথা বলল, আমি এক বাক্যেই রাজি হয়েছিলাম আসবার জন্য। আমি জানি না আমি সম্বর্ধিত হবার যোগ্য লেখক হতে পেরেছি কি না, হয়তো পারিনি। আমাকে সম্বর্ধনা জ্ঞাপন প্রত্যুষদার মহানুভবতারই পরিচয় দেয়। তার জন্য আমি প্রত্যুষদার প্রতি এবং এই অনুষ্ঠানের আয়োজক সংস্থা কবিতার উঠোন পত্রিকার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাইকে নমস্কার। ধন্যবাদ কবি শান্তিলাল বন্দ্যোপাধ্যায়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। এবারে কবি বরণের পালা। কবির হাতে পুষ্পস্তবক তুলে দেবেন কবিতার উঠোন পত্রিকার সদস্য শম্পা সূত্রধর। এবারে কবিকে আমরা স্মারক সম্মানে সম্মানিত করব। ধন্যবাদ কবিকে। আমরা তার মুখে কবিতা পাঠ শুনব, তবে তার আগে আমরা মঞ্চে ডেকে নেব মাননীয় পুলিশ কমিশনার শ্রী সুদীপ মল্লিককে আজকের অনুষ্ঠান বিষয়ে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। ধুর, এত বকবক শুনতে ভালো লাগে না, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আরে আরেকটু বসো, সবে তো এলাম, এখনই বেরোলে কি ভালো দেখাবে? আরে চলো না, গাড়িতেও তো অনেকক্ষণ বসেছিলাম, পাটা কেমন ঝিনঝিন করছে, একটু হেঁটে এসে তারপর নয় আবার বসা যাবে। তাছাড়া বাবার সম্বর্ধনা তো হয়ে গেছে, এখন সব ফালতু লোকেদের বকবকানি শুনতে হবে। তার থেকে চলো একটু বাইরে গিয়ে ঘুরে আসি। আস্তে আস্তে, তুমি দেখছি মান সম্মান সব ডোবাবে। আচ্ছা চলো। বাবা বাঁচলাম, ভিতরে বসে থেকে মাথাটা কেমন ভন ভন করছিল। আচ্ছা, এটাকে জাদুমহল বলে কেন? এখানে কি জাদুটা তো দেখানো হয়? আরে ধুর, জাদু দেখানো হবে কেন? এখানে ইতিহাসের অনেক রাজা, বাদশাহ, জমিদার, সুলতানদের অনেক মূল্যবান জিনিস সংরক্ষিত আছে। শুনেছি রাজা বল্লাল সেনের হাতের মহামূল্যবান আংটি নাকি এই মিউজিয়ামেই রাখা আছে। তাই?
তা সেগুলো দেখতে পাওয়া যায় না? তা তো জানি না। ওই তো দোতলা উঠবার সিঁড়ি, একবার উপরে গিয়ে দেখলে হয় না? না, হয় না। সর্বাণী, আমরা বাবার একটা অনুষ্ঠানে এসেছি, সেখানে না থেকে এরকমভাবে চারিদিকে ঘুরঘুর করে বেড়ানো কি ভালো দেখায়? আরে বাবা, তুমি তো জানো আমার অত বক বক শুনতে ভালো লাগে না, মাথার ভিতর কেমন একটা যেন করে। চলো না সিঁড়িটা দিয়ে উপরে উঠি। না, তুমি দেখছি মান সম্মান সব ডুবিয়েই ছাড়বে। চলো। এ কি, এদিকে কোথায় যাচ্ছেন? আমরা একটু মিউজিয়ামটা দেখতাম। মিউজিয়াম তো এখন আর দেখানো হয় না, গত 5 বছর ধরে মিউজিয়ামটা বন্ধ আছে। তা আপনারা তো এই কবিতার অনুষ্ঠানে এসেছেন। হ্যাঁ, তাহলে ভেতরে গিয়ে বসুন, এদিকে ওদিকে ঘুরঘুর করবেন না। নাও, হলো তো, এবার চলো। আমার শেষ কবিতা প্রত্যাশা। প্রত্যাশার সকালে অবিশ্রান্ত বৃষ্টি, আলোর আর মেঘ বালিকার গৃহস্থলী। তখন সব ভীষণ শান্ত, জনপদ নিস্তব্ধ। হঠাৎই বন্ধ দরজায় ক্লান্ত তারা, লম্বা হয়ে শুয়ে পড়ে বৃষ্টি, বহুদিনের জমে থাকা অসময়। ভেতরে ভেতরে একা, ধীরে ধীরে বদলে যায় সব কিছু। ধন্যবাদ কবি প্রসেনজিৎ ঘোষকে। এবারে কবিতা পাঠের জন্য ডেকে নেব প্রবাদ প্রতিম কবি নীলাদ্রি রায়কে। কবি নীলাদ্রি রায়। এ কি, সর্বাণী কোথায় গেল? না, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। এ কি, বাইরেও তো নেই দেখছি, কোথায় গেল কে জানে। একটা ফোন করি। ফোনটাও তো ধরছে না দেখছি, কোথায় গিয়ে আবার কি কাণ্ড বাঁধালো কে জানে। এই মেয়েটাকে নিয়ে হয়েছে জ্বালা। দেখি রাস্তায় গিয়ে একবার। না, এদিকটাতেও তো নেই। সোমনাথ! সর্বাণীর গলা না? কি হয়েছে ওর? ও এরকম ভাবে চেঁচাচ্ছে কেন? আওয়াজটা তো মনে হলো ওপর দিক থেকেই এলো। না, আমাকে এক্ষুনি দেখতে হচ্ছে। সর্বাণী, সর্বাণী কোথায় তুমি? সর্বাণী! ওই সামনের দরজাটা খোলা, তার মানে ওই ঘরে। সর্বাণী! এ কি, সর্বাণী এটা কি পরেছে? সর্বাণী, তুমি এই পোশাক পরেছ? এই পোশাক তুমি কোথায় পেলে? এ কি, এ তোমার কি বিভৎস রূপ? সর্বাণী, সর্বাণী তোমার কি হয়েছে? আমি সর্বাণী নই, আমি নয়নতারা। নয়নতারা? কে নয়নতারা? নয়নতারাকে ভুলে গেলি পিচাস? যে নয়নতারার গান না শুনলে, নাচ না দেখলে তোদের মতো জানোয়ারদের ঘুম আসতো না। আমি সেই নয়নতারা। রাতের অন্ধকারে যে নর্তকীকে জলসাঘর থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছিলি, আমি সেই নয়নতারা। মহারাজা ভানু প্রতাপের কাছ থেকে তার একমাত্র প্রেয়সীকে কেড়ে নিয়ে একজন প্রজা হিতৈষী রাজাকে চিরবিরহের অন্ধকারে ঠেলে দিয়ে একটু একটু করে মৃত্যুর পথে এগিয়ে দিয়েছিলি, আমি সেই নয়নতারা। ইতিহাস আমাকে ঠাঁই না দিলেও সহস্র বছর ধরে আমার পিপাসার্ত আত্মা জেগে আছে প্রতিশোধ নেবার জন্য। এত যুগ পরে আমি মুক্তি পেয়েছি। এবার আমি প্রতিশোধ নেব। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আমি প্রতিশোধ নেব। আমি প্রতিশোধ নেব। দাঁড়াও নয়ন। মহারাজ, তুমি এসেছো? হ্যাঁ, আমাকে যে আসতেই হতো, না হলে যে অনর্থ ঘটে যেত। তুমি কি বলছো মহারাজ? ঠিকই বলছি নয়ন। প্রতিশোধের নেশা কেবল ধ্বংসই করে। এই নেশা তুমি ত্যাগ করো। আর তাছাড়া যারা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি তাদের খুঁজে বার করে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। তুমি যাকে হত্যা করতে উদ্ধত হয়েছ, ইনি তাদের বংশোদ্ভূত নন, ইনি ভালো মানুষ। চলো নয়ন, আজ আমাদের মুক্তির দিন। কত যুগ ধরে আমরা এই বন্ধ ঘরের ভেতর বন্দী হয়ে আছি। তুমি এনাদের ধন্যবাদ জানাও আমাদের মুক্তি দেবার জন্য। আমাকে ক্ষমা করে দেবেন। প্রতিশোধের আগুন এতদিন আমাকে শান্তি দেয়নি। সর্বাণী,
গোটা অনুষ্ঠানে তোদের দুটোকে তো খুঁজেই পাওয়া গেল না। কোথা দিয়ে কি করে বেড়ালি বলতো? কোথায় ছিলাম? তো এই তো মাঝখানে উঠে একটুখানি বাইরে বেরিয়েছিলাম। দূর, তোদের দুটোকে আমার আনাই উচিত হয়নি। এই, তুমি একটা চায়ের দোকান থেকে গাড়িটা দাঁড় করাও তো, একটু চা খাওয়া দরকার। তুমি এখনো কি বলবে না আমার কি হয়েছিল? তার আগে তুমি বলো তো, তুমি কখন উঠে ওপরে গেলে? ওই লোকটা যখন উপরে যেতে বারণ করলো আমার খুব রাগ হলো। ঠিক করলাম উপরে মিউজিয়ামে কি আছে আমি দেখেই ছাড়বো। তাই ফাঁক বুঝে বেরিয়ে গিয়ে সোজা উপরে চলে গেলাম। সবকটা ঘরেই তালা দেওয়া, তালাগুলো বেশ মজবুত, দেখেই বোঝা যায় সেগুলো মাঝে মাঝে খোলা হয়। কিন্তু একটা ঘরে তালা দেখলাম অনেক পুরনো। এমনকি এত পুরনো তালা আমি আগে কোনোদিনও দেখেছি বলে মনে পড়ল না। তালাটায় জং ধরে একেবারে বিশ্রী অবস্থা। দেখেই বোঝা যাচ্ছিল সে তালা বন্ধ হওয়ার পর থেকে আর কোনোদিনও খোলা হয়নি। তাই আমার খুব কৌতূহল হলো। পাশে একটা ফুল গাছের ছোট টব ছিল, সেটা দিয়ে বাড়ি মারতেই তালাটা খুলে গেল। ঘরে ঢুকতেই দেখলাম শোকেসের মধ্যে একটা অদ্ভুত সুন্দর পোশাক। আমার সেটা একবার পরে দেখতে খুব ইচ্ছে হলো। একটু ভয় ভয় লাগছিল, তবুও পরলাম। তারপরেই আমার শরীরে একটা ঝাঁকুনি দিয়ে উঠল। সারাটা ঘর ধোঁয়ায় ভরে গেল। হঠাৎ আমি প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠলাম। তারপরে আমার আর কিছু মনে নেই। বুঝেছি। আচ্ছা, একটু মনে করে বলো তো, পোশাক কি শুধু একটাই ছিল? মানে আর কোনো পোশাক কি পাশে ছিল না? কোনো রাজার পোশাক? হ্যাঁ ছিল, পাশেই আর একটা পোশাক ছিল। সেটা কোনো রাজার পোশাকই মনে হয়। কিরে আয়, গাড়ি ছাড়বে তো, বাকি গল্প বাড়ি ফিরে করিস।